আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির আজকে লাইভ ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যে টপিকসের উপর ক্লাস নেব সেটা ইংলিশ ফার্স্ট পেপারের। আমরা জানি গতদিন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে এবং তোমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম হবে 15 তারিখ। তো এই সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগাবা? অনেকের কাছে হয়তোবা মনে হতে পারে যে যেহেতু অনেক সময় আছে, আমি পড়াটা শুরু করব আরো একদিন পরে, রেস্ট করে নিই একটু, সময়টাকে একটু এনজয় করি, পরবর্তীতে শুরু করবো। আসলে এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। আমি কিন্তু আগেই বলেছি, আবার বলছি, তোমরা সময়টাকে কাজে লাগাও। এই সময় একবার চলে গেলে আর পাবে না। নলেজ পয়েন্ট একাডেমি সব সময় তোমাদের সাথে আছে। তোমরা কিভাবে পরীক্ষাতে ভালো করবে, তোমাদের পরবর্তী জীবনে ভালো করবে, এইসব লক্ষ্যে কিন্তু নলেজ পয়েন্ট একাডেমি সবসময় তোমাদের সাথেই থাকবে। তো সেই লক্ষ্যে আমরা আজকে ফার্স্ট পেপারের উপর ক্লাস নিব। সবাই হয়তোবা মনে করে যে ফার্স্ট পেপার আসলে খুবই সহজ, এটা প্যাসেজ আসে, খুব ইজিলি লিখতে পারবো, আনসার করতে পারবো। আসলে এই ধারণা অনেকটা ভুল হয়। হ্যাঁ, আমরা জানি যে হ্যাঁ সহজ, অনেকটা সহজ হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ভুল করে ফেলি। এই কারণে আমরা পরিপূর্ণ নাম্বারটা পাই না। আমরা হয়তোবা 60+ নাম্বারটা পাই, আমরা হয়তোবা 70 পাই, বাট 80 যে নাম্বার, এই নাম্বারটা আসলে আমাদের জন্য পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো কোন কোন জায়গায় আমরা এই ভুলগুলো করি, সেই জায়গাগুলো আমি আজকে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিব। আমি জানি যে তোমরা 80% সবই জানো, জাস্ট 20% কারেকশন করতে পারলেই বা সিস্টেমেটিক্যালটা জানলেই তোমরা খুব সহজেই ইংলিশ ফার্স্ট পেপারে 80+ নাম্বার পাবা। সো খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি, ক্লাসে জয়েন হয়ে যাও সবাই। দ্রুততার সহিত সবাই জয়েন হয়ে যাও ক্লাসে। আমরা আজকে কিন্তু ফার্স্ট পেপার ধামাকা ক্লাস নিব, আমি আগেই বলেছি। সো দ্রুত সবাই জয়েন হয়ে যাও কাইন্ডলি। হ্যাঁ, সবাই জয়েন হয়ে যাও। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আর কথা কি ক্লিয়ার আছে কিনা, এটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা যে কথাটা আসলে ক্লিয়ার হচ্ছে কিনা, তোমরা কি বুঝতে পারছো কিনা। সবাই দ্রুত। আর নলেজ পয়েন্ট একাডেমি, আমি আবার বলছি, শুধুমাত্র আজকের ক্লাস না, পরবর্তীতে প্রতিটা পরীক্ষার আগেই তোমাদের কিভাবে কি করতে হবে, কিভাবে ভালো করা যাবে, সেটা তোমরা অবশ্যই পাবে। কিন্তু কি করতে হবে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের সাথে, তোমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে শেয়ার করবে, এবং যত জায়গায় তোমরা শেয়ার করতে পারো, যত বেশি শেয়ার করতে পারো তত ভালো হবে। আশা করছি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে, কারণ ক্লাসটি যত বেশি শেয়ার করবে তত স্টুডেন্টসদের কাছে পৌঁছাবে, সবার জন্য পরীক্ষায় ভালো হোক। নলেজ পয়েন্ট একাডেমি সবসময় এটাই প্রত্যাশা করে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্টস করে জানাও। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, সবাই দ্রুত। নলেজ পয়েন্ট একাডেমি সব সময় তোমাদের জন্য সাথে আছে। আমি আবার বলছি, বারবার বলছি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে। ক্লাসে জয়েন হও, ইংলিশ ফার্স্ট পেপারে 80%, 80+ মার্কস ওঠাও।
সবাই দ্রুত। হ্যাঁ, গ্রুপেও সবাই লিঙ্কটা একটু শেয়ার করে দিক। সবাই। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, সবাই বলছে সাউন্ড ক্লিয়ার। তাহলে আমরা মূল ক্লাসে ঢুকে যাই। রোদেলা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। অনেকে জয়েন এখনো কিন্তু হয় নাই, জয়েন হলেই ক্লাসটা আমরা স্টার্ট করে দিব। আচ্ছা, আমি অলরেডি কি করেছি, তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি যেটা তোমরা অলরেডি পেয়েছো। এই সাজেশনের যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো অবশ্যই তোমরা পড়বা। এর সাথে সাথে আমাদের কিন্তু হিউজ পরিমাণে টাইম আছে, তার মানে 5টা দিন ছুটি, কিন্তু শুধুমাত্র এই সাজেশনই পড়তে হবে এমন না। এই সাজেশনটা পড়লে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এর বাইরেও যেগুলো আছে অবশ্যই অবশ্যই তোমরা পড়বা, অবশ্যই পড়বা, যেন পরীক্ষাতে কোনো কোশ্চেন্স ফেলে না আসতে হয়। আচ্ছা, আমরা কি করব আজকে, আমরা আজকে একটা প্যাসেজ থেকে কিভাবে কোশ্চেনে আনসার লিখতে হয়, কিভাবে সলভ করতে হয়, এইটার উপরে আর কি মূলত ক্লাসটি নিব। আমরা যেটা সিলেক্ট করেছি আমি, সেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সিন প্যাসেজ। সেটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বর্তমান সময়ে জলবায়ুর যে অবস্থা, শুধুমাত্র বাংলাদেশে না বৈশ্বিকভাবে, সেই হিসাবে এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এই প্যাসেজটা সিলেক্ট করা হয়েছে। এখানে আজকে যেটা প্র্যাকটিস করাবো প্রতিটি পার্টই খুব ইম্পর্টেন্ট ভাবে সিলেক্ট করা হয়েছে। সো কেউ ক্লাস মিস দিও না, সবাই জয়েন হয়ে যাও। আচ্ছা, প্রথমে আমাদের যেই কাজটি আসে সেটা হচ্ছে আমরা কোশ্চেন পেলাম, খুব ভালো কথা। আমরা কোশ্চেন পাওয়ার পরে কি করব, এটা হচ্ছে আমাদের বিষয়। আমি কিন্তু বলছি ফার্স্ট পেপারের মূল জিনিসটা কিভাবে ভালো করবা সেটা আমি দিচ্ছি। আমার কথা অবশ্যই ফলো করতে হবে। তুমি যদি নিজের মতো করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল করেই আসবে, এই ভুলগুলো করা যাবে না। যে বিষয়টা করতে হবে যে প্রথমে যে কোশ্চেনটা পাবা এখানে প্যাসেজ দেওয়া থাকবে, আমরা বুঝতে পারছি। তো কি করবো, প্রথমে কি প্যাসেজ পড়া শুরু করবা? না, এই ভুলটা করবা না। কি করবা যে হ্যাঁ, প্রথমের প্যাসেজের একটা অথবা দুইটা লাইন তুমি পড়ে নিতে পারো। যেমন এখানে কি বলছে যে আমি প্যাসেজটা পড়লাম, এখানে প্যাসেজে দেওয়া আছে humans can neither change the sun's radiations nor the earth's orbit around the sun. আমি এটা পড়লাম, পড়ার পরে বুঝতে পারছি না, আরেকটা সেন্টেন্স পড়লাম, but they can control the increase এখানে কি বলছি, but they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. তার মানে আমি পড়ে বুঝতে পারছি যে এটা আসলে ক্লাইমেট চেঞ্জ এই জাতীয় কিছু একটা বলছে। তাহলে এইবার আমি কি করব, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেন চলে যাব। আমরা প্রথমে কিসে যাব, আমরা 2 থেকে 3টা লাইন পড়বো বোঝার জন্য যে আসলে কোন প্যাসেজটা আছে। যদিও সিন প্যাসেজ আমরা জানি সবগুলো পড়া আছে যে এটা এই রিলেটেড, তারপরও আমরা কি করব, 1-2টা লাইন পড়ে নিতে পারি। পড়ার পরে আমরা প্রথমেই চলে যাব কোশ্চেন্স, মানে এমসিকিউ। যদি এমসিকিউ এর ক্ষেত্রে কেন প্রশ্নটা পড়া হয়, কারণ আমরা যখন প্যাসেজটা পড়বো সেই ক্ষেত্রে একটা সময় নষ্ট হয়ে যাবে। আর যদি আমি কোশ্চেন্স দেখে প্যাসেজ পড়ি তাহলে আমার কিছুটা হলো ধারণা থাকবে যে এই প্যাসেজ থেকে এই টাইপের প্রশ্নগুলো দিয়েছে। কথা কি ক্লিয়ার, যে কি কোন টাইপের প্রশ্নগুলো দিয়েছে এটা জানার জন্য আমার প্রশ্নটা আগে একটু পড়তে হবে। হ্যাঁ, আমি জানি যে সব প্রশ্ন মনে থাকবে না, 2-3টা যতটুকু মনে থাকে, মনে হবে যে হ্যাঁ মাত্রই তো প্রশ্নটা দেখে আসলাম, সেই জায়গাটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে পেন্সিল দিয়ে খুব বেশি দাগাদাগি কিন্তু করা যাবে না, কলম দিয়ে দাগাদাগি করা যাবে না, এগুলো নেগেটিভ পয়েন্ট। পরীক্ষার হলে স্যার এগুলো ধরতেও পারে। তো প্রথমে যে কোশ্চেনটা আছে আমরা একটু বলার চেষ্টা করি যে কি বলছে, কাটিং ডাউন ট্রিজ ইজ কল্ড। দেখো একদম সহজ ভাবে কাটিং ডাউন মানে কি, কাটিং ডাউন মানে কেটে ফেলা, বন উজাড় করা। তাহলে সেটাকে কি বলে, আমরা সেটাকে আমরা বলতেই পারি যে কি ডিফরেস্টেশন। একদম সহজ একটা আনসার এটা। এটা আমরা এটা নিয়ে বেশি কথা আমার মনে হয় যে বলা দরকার নেই, যে নির্বিচারে যখন গাছ কাটা হয় সেটাকে কি বলে,
বন উজাড়। তার মানে এখানে এই মিনিংটা দেখে আমরা বুঝতে পারছি যে ডিফরেস্টেশন দ্যাটস মিন বন উজাড় করা। আমরা এটা আনসারটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যে একটা দুইটা আনসার কিন্তু অটোমেটিক চলে আসবে, জাস্ট প্যাসেজ পড়াও লাগবে না, এমন একটা বিষয় চলে আসে যে এটা পড়লে আমরা বুঝতে পারবো। ঠিক এরকম এখানকার এই আনসারটা চলে আসে। এবার কি করছি, বলছে গ্রিন হাউস ইফেক্ট ইজ স্ট্রেন বাই, দেখেন কি বলছে এখানে। তার মানে গ্রিন হাউস যে গ্যাসটা আছে বা ইফেক্টটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, ভালো করে একটু বিষয়টা একটু খেয়াল করেন। যে গ্রিন হাউস যে এই যে ইফেক্টটা প্রভাব, মানে এই প্রভাবটা হচ্ছে, দেখেন কোনো কিছু বাই দ্বারা করা, তার মানে একটা কোনো কিছু প্রভাবে যদি ঘটে সেই ক্ষেত্রে আমরা বাই বলতে পারি। তাহলে এখানে আমরা যদি বলি প্লান্টিং ট্রিজ, তার মানে কি গ্রিন হাউস কি প্লান্টিং ট্রিজ এর জন্য হচ্ছে না, এফরেস্টেশনের জন্য হচ্ছে না, এখানে বলছি ইরোশন অফ সয়েলস এর জন্য হচ্ছে না। গ্রিন হাউসটা হচ্ছে মূলত ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, তার মানে বন উজাড় করার মাধ্যমে কিন্তু হচ্ছে গ্রিন হাউস ইফেক্টটা। কিসের মাধ্যমে হচ্ছে? ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। এই বিষয়টা কিন্তু আমি মনে করছি যে এইভাবে করতে হবে, যে হ্যাঁ এইটা আমার হবে না অপশনে বাদ, এটাও হবে না অপশনে বাদ, এগুলো ছোট ছোট করে বাদ দিয়ে দিবা। এরপরে এটাও হবে না বাদ, এটা সঠিক, এটা আনসার করবে। এটা কিভাবে করবা, যে আমরা এখান থেকে এই কোশ্চেনগুলো সহজে দেখে নিলাম, দেখার পরে কি করছে, আমরা যদি প্যাসেজটাকে আবার একটু দেখতে চাই, সবাই কি আমার কথা বুঝতে পারছো বা শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টস করে জানাও। কে বলছে? এস এম সরফরাজ বলছে স্যার কোশ্চেন পাওয়ার পর রাইটিং, আচ্ছা সবই করানো হবে, ইনফরমেশন ট্রান্সফার প্রবলেম এগুলো সবই করানো হবে, জাস্ট আনসারগুলো একটু বলে দিয়ে আমি ওইটাতে চলে যাচ্ছি, এটাতে বেশি সময় নিব না। আমরা কোশ্চেন আনসার এটা দেখবো এবং ইনফরমেশন ট্রান্সফার এই বিষয়টাও সলভ করবো। এখানে বলছে স্যার কোশ্চেন পাওয়ার পর রাইটিং পার্টটা আগে দিলে কেমন হয়? একটা বিষয় কি জানো, প্রথমে রাইটিং পার্টটা দেওয়াটা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এটা উচিত হবে না। কারণ আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে যে হ্যাঁ প্যাসেজটা থেকে শুরু করে, মানে কোশ্চেন আনসার থেকে শুরু করে আনসারগুলো দেয়। রাইটিং পার্ট করলেই তোমার এই ক্ষেত্রে কি হবে, যে রাইটিং পার্টের যে টাইমটা আছে, টাইম টেবল অথবা হচ্ছে যখন তোমার একটু বেশি সময় চলে যাবে তখন কিন্তু পরবর্তী আনসারগুলো করতে গেলে তুমি একটু টেনশন ফিল করবা। যখন টেনশন ফিল করবা সেই ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন আনসার, তারপর হচ্ছে এখানে রিঅ্যারেঞ্জ আছে, যেই টাইপের কোশ্চেন গুলো আছে এইগুলো যদি একটু তুমি টেনশনে পড়ে যাও তাহলে সঠিক উত্তর ভুল করে ফেলবা। কিন্তু রিটেন পার্টে কি হবে, তুমি যদি আগে এই অংশগুলো করে ফেলো এবং রিটেন পার্টে গেলে একটু যদি খারাপও হয়, রিটেন পার্টের একটু অংশটা লাস্টের দিকে খুব একটা ইফেক্ট করবে না, বাট মূল যে জিনিস যেটাতে বেশি নাম্বার সেটা একটু ভুলভাল হলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমার মনে হয় যে রিটেন পার্টটা আগে না দিয়ে আমার যে অংশটা আছে মডেলে সেই পার্টটা আগে দেওয়াই উত্তম। তাহলে তুমি একদম রিফ্রেশ মাইন্ডে উত্তরটা দিতে পারবা, একই সাথে রিটেন পার্টটাও কমপ্লিট করতে পারবা। আচ্ছা এইগুলো আমার মনে হয় যে এগুলো তোমরা জানো যে ট্রিজ অ্যাবজর্ব কি অ্যাবজর্ব করে, আমরা কিন্তু এটা জানি যে আসলে গাছ কি শোষণ করে। আমরা জানি যে গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে এটার আনসারটা হবে এটা। এই সবগুলো আনসারই মোটামুটি তোমরা পারবা সহজভাবে, তাই না? আচ্ছা এখন যদি বলি যে এইটার আনসারটা কি হবে, এই যে ন্যাচারাল গ্যাস ইজ কাইন্ড অফ কি, তোমরা একটু আনসার দাও তো, তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা একটু রিপ্লাই করো, আনসার দাও। ডি নাম্বার এবং ই নাম্বারের আনসারটা তোমরা লিখে দাও, কমেন্টস করো, বেশি বেশি করে কমেন্টস করো। ডি এবং ই, এই যে এখন দেখা যাচ্ছে মেবি ডি এবং ই, এই দুইটার আনসারটা কমেন্টস করে জানাও। আর অবশ্যই শেয়ার করো, নলেজ পয়েন্ট একাডেমি সবসময় তোমাদের সাথেই আছে, শেয়ার করো একটু প্লিজ, ফ্রেন্ডসদেরকে ইনভাইট করো। আমরা এরপরে কিন্তু ধামাকা ক্লাসে যেটা মানে মূল আইটেম সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন ইওর ওন ওয়ার্ডস, এটা করব। সো বি কেয়ারফুল। ওকে আচ্ছা আর কি কেউ আনসার দিবা না? সবাই একটু আনসার করার চেষ্টা করো সবাই।
হ্যাঁ, এখানে তুমি আনসার দিয়েছো কি উভয় সঠিক। হ্যাঁ, এই দুইটাই কারেক্ট। ঠিক আছে, আর কি কেউ আনসার করে নাই? সারফরাজ করেছে, হ্যাঁ সবার উত্তরই সঠিক। ইভান আশরাফ করেছে, হ্যাঁ সবার উত্তর সঠিক। হিউম্যানস করেছে, হ্যাঁ রোদেলা করেছে, হ্যাঁ সবার উত্তরই সঠিক, কারণ এখানে যে এমসিকিউ গুলো আছে অনেকটা ইজি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মূল যে সমস্যাটা, সেটা হচ্ছে প্রশ্নের যে উত্তরগুলো লিখতে হয় এটা অনেক সময় তোমরা ভুল করে ফেলো। ভুল করার বিষয়টা কি, এখানে দেখো কি বলছে, বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আমরা এখানে জাস্ট 4টা কোশ্চেনের বিষয়টা আমরা আলোচনা করব। কোশ্চেনটা আগে বুঝতে হবে যে কোন টাইপের কোশ্চেন আছে। আগে কিন্তু যেই প্রশ্নগুলো আসতো সেখানে নর্মালি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা প্যাসেজে পাইতা, এখনো প্যাসেজে পাবা, অবশ্যই প্যাসেজের উপর ডিপেন্ড করেই প্রশ্নের আনসার করতে হবে, কিন্তু তোমাকে কিছুটা তোমার যে থট বা থিঙ্কিং এটাও তোমাকে লিখতে হতে পারে, কারণ এখন বর্তমান সময়ে সব পরীক্ষার ক্ষেত্রে ক্রিয়েটিভ কোশ্চেন্স বা সৃজনশীল প্রশ্ন আছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে এটা করতে পারছে না, বিধায় এখানে যেহেতু আনসার টু দ্য কোশ্চেন আছে সেই ক্ষেত্রে এখানে অ্যাড করে দেয়। এই জায়গাটা আমরা ভুল করে ফেলি, সেটা হচ্ছে এই ডি এবং ই নাম্বারের ক্ষেত্রে অথবা সি এবং বি নাম্বারের ক্ষেত্রে এই অ্যাপ্লাইড কোশ্চেনটা দেয়। প্রথম এ অথবা বি তোমরা ইজিলি কিন্তু এটা আনসার করতে পারবা। যেমন আমরা প্রথম প্রশ্নটা যদি দেখতে চাই, কি বলছে, হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস। দেখো কি বলছে ভালো করে, বলছে হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস, মানে দুইটা সমস্যা কিভাবে। হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট, লস অফ ফরেস্ট মানে কি বন হারিয়ে যাওয়ার, এটা বলছে কজ কারণ, ডুয়াল প্রবলেমস দুইটা কারণ, দুইটা কারণের কথা এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখানে কি বলছে কয় ধরনের কারণ সৃষ্টি করা, দুই ধরনের। এখানে অনেকগুলো কারণ আছে, তার ভিতর জাস্ট দুইটা কারণ তোমাকে এখানে আলোচনা করতে হবে। বলছে কি হাউ ডাজ দ্য লস অফ ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস, তাহলে দুই ধরনের সমস্যা ক্রিয়েট করে। একটা সমস্যা কি, আমরা দেখি এটা প্যাসেজে পাই কিনা। আমরা একটু প্যাসেজে দেখি। দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটার উত্তরটা দেওয়া আছে। আমরা কি বললাম যে এখানকার যে এ বি এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলোর উত্তর পাবা। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে এই যে দিস লস অফ দ্য ফরেস্ট কজ টুয়েলভ প্রবলেমস, দুইটা এখানে সমস্যা সৃষ্টি হয়। একটা সমস্যা কি বলছে, দেখো বলছে trees that are burned off release large volumes of carbon dioxide gas into the air, একটা কারণের কথা বলছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা কারণ, অপরপক্ষে কি বলছে, ফরেস্ট অ্যাবজর্ব a lot of carbon dioxide from the air and deliver oxygen instead. We also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. তার মানে আমরা কি করছি দেখেন, এই যে এখানে আমরা বলছি কি destroy an important storehouse অফ কার্বন ডাইঅক্সাইড, তার মানে গাছ কি বা বনাঞ্চল কি, যে একটা স্টোর হাউস মানে কি বিশাল জায়গা, তার মানে গোদাম বলতে পারি, বা যেখানে কোনো কিছু সংরক্ষিত থাকে সেই জায়গাটা বলতে পারি। এখানে কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার বলা হয়। এখন যদি গাছটাকে কেটে ফেলা হয় তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়াই যাবে, তাই না? একটা খাঁচার ভিতর যদি পাখি থাকে, সেই খাঁচাটাকে যদি আমরা ভেঙে ফেলি অথবা খুলে দিই তাহলে কি হবে, পাখিগুলো উড়ে যাবে। ঠিক এরকম বনের ভিতরে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই বনটা যদি কেটে ফেলা হয় তাহলে অবশ্যই কি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে পড়বে, আর কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকারক। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা খুব সহজে প্যাসেজ থেকে পেয়ে যাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও যে বিষয়টা কি বুঝতে পারছো কিনা, কথা ক্লিয়ার হচ্ছে কিনা, সাউন্ড কি ক্লিয়ার?
সাউন্ড কি ক্লিয়ার? একটু সবাই একটু সাড়া দিতে হবে, অবশ্যই কমেন্টস করতে হবে। তাছাড়া তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে অবশ্যই রিপ্লাই করতে হবে। একটু প্লিজ একটু কাইন্ডলি একটু কমেন্টস করো যে বুঝতে পারছো কিনা বিষয়টা, সবাই দ্রুততার সহিত। সবাই কাইন্ডলি একটু। সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ওকে। আরো বাকি যারা আছো সবাই একটু একটু কমেন্টস করো, বাকি যারা আছো তারা একটু কমেন্টস করো। বাকি যারা আছো একটু সবাই একটু কমেন্টস করো। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো। ওকে, আমরা এবার 2 নাম্বার মানে বি নাম্বার কোশ্চেনে যাব। কি বলছে দেখো, এই টাইপের কোশ্চেন আসলে কি করব। বলছে হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস। দেখো কি বলছে, তার মানে এখানে বলছে যে হোয়াট শুড উই ডু টু কন্ট্রোল, তার মানে এই যে সমস্যাটা আছে এটা কন্ট্রোল করার জন্য আমাদের কি করা উচিত। ফার্স্টে আমরা চিন্তা করছি যে এখানে আমরা দেখেছি যে আমাদের যে অতিরিক্ত হারে গাছ কাটা হচ্ছে এটাকে কন্ট্রোল করার দরকার। তার মানে কি, এখানে আমরা প্যাসেজটা দেখব যে এটা আসলে আছে কিনা প্যাসেজে। আমরা একটু প্যাসেজটা দেখি। আমরা একটু প্যাসেজটা দেখি। সবাই কি বুঝতে পারছো কথা? একটু কমেন্টস করো দ্রুত। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি উত্তরটা এইভাবে করতে চাই, দেখো সবাই কি বুঝতে পারছো? রোদেলা বলছে জি স্যার, কথা ক্লিয়ার হচ্ছে কিনা আরেকটু জানাও। আচ্ছা, আমাদের কি করা উচিত? তার মানে আমরা বলতে পারি এখানে এই যে এই অংশটা আমরা যদি একটু খেয়াল করি ভালো করে, তাহলে দেখো এই অংশটা কিন্তু দেওয়া আছে, তাই না? এই অংশটা তোমরা আগে লিখে নিতে পারো, কারণ আমরা জানি ইনফিনিটিভ দিয়েও কিন্তু কি করা যায়, সেন্টেন্স শুরু করা যায়। তার মানে আমি এই অংশটা প্রথমে লিখে নিলাম যে টু কন্ট্রোল দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস। এবার কমা দিলাম। কমা দিয়ে আমরা কি করতে পারি, এখানে আমার প্যাসেজে কি বলছে, প্যাসেজ এবং যে বিষয়বস্তু আছে সেটা পড়ে আমরা বুঝতে পারছি যে আমাদের উচিত হবে কি, যে কাটিং ডাউন ট্রিজ আছে এটাকে আমরা কমাই দিতে হবে। তার মানে হবে কি, এই ক্ষেত্রে উই শুড, এখানে যেহেতু দেওয়া আছে হোয়াট শুড উই ডু, উই শুড স্টপ। তার মানে খারাপ কোনো কাজে বন্ধ করতে হলে কি করতে হবে, স্টপ লিখতে হবে, তাই না? উই শুড স্টপ। এখানে স্টপের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। স্টপ কাটিং, আমি এখানে লিখে দিই ডাউন ট্রিজ। শুধু কি কাটিং ডাউন ট্রিজ না, এর সাথে কিন্তু আরো একটা কারণ আছে, তাই না? এখানে তোমরা এখানে প্যাসেজে পেয়ে যাবে এটা
coal, mineral oil, natural gas, এই জাতীয় যে সমস্যাগুলো আছে মানে যেগুলো ব্যবহার করি এইগুলো আমরা জাস্ট যদি বন্ধ করতে পারি তাহলেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তার মানে আমাদের এখানে শুডের ব্যবহারটা আমরা এখানে কিন্তু করে ফেলতে পারলাম যে হোয়াট শুড উই ডু। এই জাতীয় কোশ্চেন যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে পরের অংশটা এইভাবে লেখার পরে জাস্ট তোমরা এইভাবে আনসার করতে পারো। ওকে, তোমরা বুঝছো কিনা একটু সবাই একটু কমেন্টস করো। তারপর কি বলছে এই অংশটা যদি আমরা খেয়াল করি, বলছে হাউ টু ফরেস্ট হেল্প আস। দেখো কি বলছে, বলছে হাউ টু ফরেস্ট হেল্প আস, তার মানে কি বন আমাদের কিভাবে সাহায্য করে। আমরা কিন্তু এটা প্যাসেজেই দেখেছি তাই না, কিভাবে সাহায্য করে আমরা কি প্যাসেজে দেখেছি না, আমরা কিন্তু এটা প্যাসেজে পেয়েছি তাই না। দেখো আমরা কি বলছি, আচ্ছা দেখো আমরা এখানে যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে আমরা দুই ধরনের সমস্যার কথা এখানে দেওয়া আছে না, এখানে দুই ধরনের সমস্যা, তার মানে এর বিপরীত লিখলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, ট্রিজ দ্যাট বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। এখন কিভাবে সাহায্য করে, তার মানে সেটাকে অ্যাবজর্ব করে, কি করে অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্বটা কিভাবে হবে আমরা যদি লিখি, আমরা যদি কোশ্চেনটা একটু ভালো করে দেখতে চাই, আমরা একটু প্রশ্নটা চলে যাই। বলছে হাউ ডু ফরেস্ট হেল্প আস, কিভাবে সাহায্য করে। প্রথমে এখানে যে সাবজেক্ট আছে সেই অনুসারে এখানে যদি সাবজেক্ট ব্যবহার করি তাহলে লিখবো ফরেস্ট হেল্প আস কিসের মাধ্যমে, বাই absorbing carbon dioxide, তাই না। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে সংগ্রহ করে, কোথা থেকে গ্রহণ করে, ফ্রম দ্য এয়ার। অ্যান্ড আরো কি কি করে, অ্যান্ড ডেলিভার কথাটা আমরা লিখতে পারি, রিলিজ কথাটা আমরা লিখতে পারি, গিভস কথাটা লিখতে পারি, gives us oxygen। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরো বেশ কিছু বিষয় আমাদের সাহায্য করে, যদিও এটা প্যাসেজে নেই। কি কি সাহায্য করতে পারে, যেমন আমাদের ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা আছে, যেমন বৃষ্টি, সময় মতো বৃষ্টি হওয়া, এটাও কিন্তু আমাদের সাহায্য করে তাই না। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা লিখতে পারি যে কি দে হ্যাভ টু ব্রিং অ্যাবাউট রেইন। and prevent, এবং রক্ষা করে কি, মাটি রক্ষা করে তাই না, মাটির যে উপরিভাগ আছে সেটাকে ধোয়া থেকে রক্ষা করে তাই না। এই জাতীয় বিষয়টা কিন্তু আমাদের ফরেস্ট করে থাকে, মানে হেল্প করে থাকে। আশা করি বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো আমার, একটু রিপ্লাই করো, একটু রিপ্লাই করো। রিপ্লাই করলে ধরে নিব যে হ্যাঁ তোমরা আমার সাথে আছো, তখন ক্লাসটা করায় আরো বেশি মজা লাগবে এবং আরো বেশি এক্সাইটিং লাগবে যে না স্টুডেন্টরা সাথে আছে। সবাই একটু একটু কমেন্টস করতে হবে যে বুঝতে পারছো কিনা। তাহলে কি বললাম যে প্রশ্নটা পাওয়ার পরই খুব বেশি এক্সাইটিং হওয়া যাবে না, প্রশ্নটা হাতে নিবা, প্রথম এক দুই লাইন অবশ্যই পড়বা, পড়ার পরে আমরা এমসিকিউ এবং ওই প্যাসেজ থেকে যেই প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলোতে চলে যাব সুন্দরভাবে। প্রত্যেকটা প্রশ্নের কিওয়ার্ডস যেগুলো আছে, কিওয়ার্ডস মানে মূল মূল যে কথাগুলো, এগুলোকে ছোট্ট করে যেভাবে স্যার বুঝতে না পারে
পেন্সিল দিয়ে হোক যেভাবে হোক আইডেন্টিফাই করার পরে আমরা প্যাসেজে চলে আসব, তাহলে আমার সময়ও বাঁচবে এবং একই সাথে সহজে আনসার করতে পারবো। ঠিক আছে, সবাই একটু কমেন্টস করো। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা এই প্রশ্নটা যাই, তখন কি বলছে, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। দেখো এখানে কিন্তু অ্যাপ্লাইড কোশ্চেন ব্যবহার করেছে, এই জায়গাটাই হচ্ছে আমাদের উইক পয়েন্ট। এই জায়গাটায় আমরা আনসার করতে পারি না এবং নাম্বারটাও নিতে পারি না। এই জায়গাটা দেখো, আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে, এরপরের থেকে কি বলছে, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। তার মানে কি বোঝাচ্ছে যে মানুষ মানুষ এই যে ক্লাইমেটের যে বিষয়বস্তু আছে, আসলে আর বলতে পারো যে হচ্ছে জলবায়ু, এই জলবায়ুর উপর কতটুকু প্রভাব বিস্তার করতে পারে এবং কিভাবে করে। হাউ বলতে এখানে কি বোঝাচ্ছে, কিভাবে। এইটা হচ্ছে টোটালি তোমার ধারণার উপর থেকে লিখতে হবে। অবশ্যই প্যাসেজ থেকে আমরা সাহায্য নিব, নেওয়ার পরে এটাকে আমরা জাস্ট কি করব, যে বলছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, যদি ইয়েস হয় অথবা নো হয়, এক কথায় আগে উত্তরটা লিখতে হবে। আমরা কি বলবো, যে অবশ্যই করে, তার মানে কি দিব, ইয়েস। প্রথমে কিন্তু ইয়েস লিখে ফেললাম, তার মানে তুমি এটার সাথে একমত পোষণ করছো। এবার আমরা কি করব, এই অংশটা আমরা লেখার চেষ্টা করব। তাহলে কি হবে, ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। কিভাবে করতে পারি, আমরা কিন্তু ওইটা প্যাসেজেও পাবো। কিভাবে পাবো, প্যাসেজেও। এই অংশটা আমরা প্যাসেজ থেকে লিখতে পারি। কি বলছে, আমরা প্রথমে এটার মতামত জানাই দিব। আমি আবার বলছি যে এটা ক্রিয়েটিভ কোশ্চেন, যেখান থেকে আমার মতামত চাইবে। অবশ্যই তুমি প্রথম অংশেই মতামতটা জানিয়ে দিবা যে আমি এগ্রি করি অর নট। যেমন এখানে বলছে যে এটা কি আসলে প্রভাব বিস্তার করে, কিভাবে করে। তো আমি বললাম হ্যাঁ এটা প্রভাব বিস্তার করে, কিভাবে করে সেটা আমরা প্যাসেজ থেকে একটু দেখি। একটু প্যাসেজে আসো। এই যে আমাদের এইগুলো হচ্ছে মূল পয়েন্ট, ঠিক আছে। এই যে ফরেস্ট ডেস্ট্রয়েড করে ফেলছে, এইগুলো হচ্ছে আমাদের মূল পয়েন্ট। যে আবাসস্থল করার জন্য, দেখছো কি বলছে, ফর মাইনিং এন্ড টু ক্রিয়েট পেশার, তার মানে আবাসস্থল তৈরি করার জন্য বন উজাড় করছে। এইগুলো হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আমরা যদি জাস্ট এইগুলো এখানে উল্লেখ করতে পারি তাহলে আমরা নাম্বার পাবো, আদারওয়াইজ কিন্তু নাম্বার পাবো না। দেখছো এখান থেকে মূল মূল পয়েন্ট গুলো, কাটিং ডাউন ট্রিজ, তারপর ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং এন্ড টু ক্রিয়েট পেশার, তার মানে হচ্ছে খনিজ উৎপাদন করার জন্য বা উত্তোলন করার জন্য আমরা বন উজাড় করে ফেলি, অথবা আবাসস্থল তৈরি করার জন্য আমরা বন উজাড় করি। এই বিষয়গুলো কিন্তু এখানে ভূমিকা রাখতে পারে, যেটা মানুষই করে। তার মানে এই জায়গাগুলোতে আমরা যদি এই অংশটা লিখে দিই তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। যে হাউ এর জায়গাটা, এই অংশটা, এটা কিন্তু প্যাসেজ থেকে লিখতে পারবা। তোমরা কি বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? একটু কমেন্টস করো। সবাই একটু শেয়ার করে দাও, একটু সবাই শেয়ার করে দাও। এখনো যারা শেয়ার করো না, এখন সবাই শেয়ার করে দাও। সবার প্রোফাইলে অবশ্যই, কিছু না হোক অন্তত প্রোফাইলে শেয়ার করে রাখবা। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? গত দিনের থেকে কি ক্লিয়ার হচ্ছে আজকে?
গত দিনের থেকে কি ক্লিয়ার হচ্ছে? গত দিনের থেকে কি ক্লিয়ার হচ্ছে যারা শুনতে পাচ্ছেন? শিওর? ওকে, একটু একটু কমেন্টস করে জানান সবাই যে কথাটা কি আগের থেকে ক্লিয়ার হচ্ছে কিনা সত্যি। ওকে, আমরা আশা করছি যে এই একটা সমস্যার ক্ষেত্রে আমরা নাম্বারটা কম পাই, যে আমরা বলি যে আমি আবার একটু রিপিট করে দিই, একবার আবার বলি যে যখন তোমার কমেন্টস আসবে অবশ্যই প্রথমে তুমি কমেন্টসটা লিখে দিবা যে তুমি এটাকে অ্যাগ্রি করো আর ডিসঅ্যাগ্রি করো, তুমি কি এটার পক্ষে না বিপক্ষে, যেটা বলবে সেটা লেখার পরে বাকি অংশটা তুমি স্ক্রাইব করবে। শুধু ওই কমেন্টস করার জন্য এবং পরবর্তী একটা সেন্টেন্স লেখার জন্য যদি 2 নাম্বার থাকে তোমাকে 1 নাম্বার দিতে বাধ্য। আমরা এবার যে অংশটা করব সেটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এটা আমরা বলি যে কি ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইদাউট ক্লু, তাই না? ফিল ইন ইজ গ্যাপ উইথ আ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যদি আসে, দেখো এখানে আমার প্রথমে কি বলা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, খুব ইম্পর্টেন্ট প্যাসেজ। আজকে যে প্যাসেজগুলো পড়ানো হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। এটা কি? মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটার ভিতরে হয়তোবা আল্লাহ যদি চাই সবকিছু ঠিক থাকে তাহলে আসার সম্ভাবনা আছে, অবশ্যই বাকিগুলোও পড়বা। তাহলে এবার আমরা আনসার করব নাম্বার 3 and 4। ক্লিয়ার कैसे? ওকে, তাহলে আমরা কি বলছি, আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার আনসারটা করব। অবশ্যই এই ক্ষেত্রেও আমরা কি করব, আমরা অবশ্যই প্রশ্নটা পড়ে নিব। আমি কিন্তু আবার বলছি প্রশ্নটা পড়ার উপকারিতা আছে, যে সহজে উত্তরটা আইডেন্টিফাই করা যাবে এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এটাই করাচ্ছি। হ্যাঁ, নার্গিস আনসারি বলছে, আচ্ছা বলছে আচ্ছা, রোদেলা বলছে 35 মিনিট ধরে এটা করে। আচ্ছা, অন্য কোনো টপিকসে যাচ্ছে। ওকে 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 অন্য কোনো টপিকসে যাচ্ছে। এখানে বলছে 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি কিছু ট্রিক্স দিয়ে দিই, ট্রিক্সটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো তো, এখানে কি আছে? আর্টিকেল আছে। এখানে কি আছে? আর্টিকেল আছে। এখানে কি আছে? প্রিপোজিশন আছে। এখানে কি আছে? পজিটিভ আছে। ভালো করে একটু খেয়াল করে, এখানে কি আছে? আর্টিকেল আছে। এখানে কি আছে? একটা অ্যাডভার্ব আছে। এখানে ভার্বের পরে অ্যাডভার্ব দেওয়া আছে, এখানে ভার্ব দেওয়া আছে। আচ্ছা, এইগুলো দাগানোর কারণ আছে। দেখো, এইগুলো দাগানোর কারণ আছে। আমরা যখন এটার আনসার করব তখন এখানে কিন্তু পার্টস অফ স্পিচটা জানার দরকার আছে। একটা বিষয় খেয়াল করবা, যদি আর্টিকেল থাকে, কি থাকে? যদি আর্টিকেল থাকে, এরপরে যদি একটা শব্দ ব্যবহার করতে হয়, সেই শব্দটি অবশ্যই নাউন ওয়ার্ড হবে। কি হবে? নাউন ওয়ার্ড হবে। সাপোজ আমি যদি বলি এডুকেশন, আমার এখানে এমন একটা ওয়ার্ড আসবে যে এডুকেশন রিলেটেড, তাহলে কি আমি এডুকেটিভ ব্যবহার করব না এডুকেশন ব্যবহার করব? অবশ্যই এখানে যেহেতু আর্টিকেল আছে, আমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডটার নাউন গঠনটা কেমন, সেটা আমরা ব্যবহার করব। এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে যে প্রিপোজিশনটা আছে, এই প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন ওয়ার্ড হবে। তার মানে এরপরে যে ওয়ার্ডটা ব্যবহার করতে হয় মোস্ট অফ দ্য টাইম, যদি একটা ওয়ার্ড থাকে, আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে বসে, তাহলে সেটা নাউন ওয়ার্ড হয়। ঠিক আছে? কি আসার চান্স আছে এখানে? আজকে যে প্যাসেজগুলো করাচ্ছি এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, খুব বেশি পরিমাণ। তারপরেও অবশ্যই অন্যান্যগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা আনসার করে দিই। কি বলছে? মে ডে ইজ আ রেড লেটার ডে ইন দা, কি বলছে? বলছে মে ডে ইজ দ্য
রেড লেটার ডে মানে স্মরণীয় একটা দিনকে বোঝাতে রেড লেটার ডে ব্যবহার করা হয় ইন দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য কি হবে অল ওভার দ্য আমরা এখানে এটা অংশটা আগে করি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা কি করি সবসময় যেটা ইজি মনে হয় সেটাই তো আনসারটা আগে করে ফেলি তাই না তার মানে বলছে ইন দ্য লাইফ কি বোঝাচ্ছে ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড তার মানে এখানে লাইফ কথাটা কিন্তু ব্যবহার করেছে আমি কি বললাম আর্টিকেলের পরে কিন্তু এখানে নাউন ব্যবহার করা হয়েছে ভালো করে খেয়াল করতে হবে ঠিক আছে যে এখানে কি ব্যবহার করলাম আর্টিকেলের পরে কিন্তু আমরা নাউন ওয়ার্ড ব্যবহার করলাম এবার আমরা পরের অংশ কি করব বলছে দিস ডে রিমাইন্ডস কি হচ্ছে রিমাইন্ডস ভালো করে খেয়াল করো এই দিনটা আমাদেরকে কি করে স্মরণ করায় দেয় তাহলে কি হবে আমাদেরকে তার মানে কাদেরকে আমাদেরকে তার মানে রিমাইন্ডস আস অফ দ্য valiant struggle of the কাদের ওয়ার্কার্স কাদের এটা যে যারা রক্তাক্ত ভাবে কি করেছিল এক কথায় তারা একজন মারাও গিয়েছিল বেশ কয়েকজন মানে কয়েকজন মারাও গিয়েছিল এবং কয়েকজন আহত হয়েছিল তার মানে জীবন দিয়ে এই সংগ্রামটা করেছিল কি কারণে যে ৮ ঘন্টা ডিউটি করবে শুধুমাত্র এটা পাওয়ার জন্য তারা এই সংগ্রামটা করেছিল এবার কি বলছে উইথ আ ভিউ টু আচ্ছা এখানে একটা গ্রামাটিক্যাল শিখে নাও যে যদি উইথ আ ভিউ টু থাকে এরপরে যদি কোনো ভার্বের জন্য মানে গ্যাপ অংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা এই অংশ থেকেও কিন্তু একটা গ্রামার শিখে ফেললাম দেয়ার রাইটফুল ডিমান্ডস তার মানে কি এবার বলছে অন দিস ডে ইন 1886 দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন কি বলছে ওয়েন্ট অন ভালো করে খেয়াল করো দেখো কি বলছে ওয়েন্ট অন কি করেছিল went on strike ধর্মঘট went on strike মানে কি ধর্মঘট তারা ধর্মঘট করেছিল কি ডিমান্ডিং an 8-hour work day তার মানে দিনে ৮ ঘন্টা কাজ করার জন্য তারা ধর্মঘট করেছিল ঠিক আছে এবার কি বলছে as a part of their এখানে কিন্তু their শব্দটি আছে এটা পজিটিভ যদি পজিটিভ থাকে তাহলে পরবর্তীতে যে অংশটা বসবে সেটা অবশ্যই নাউন ওয়ার্ড হবে কি হবে নাউন ওয়ার্ড হবে এখানে কিন্তু এখানে স্ট্রাইক দিতে পারো স্ট্রাগল দিতে পারো মানে এক কথায় কি করেছিল ধর্মঘট সংগ্রাম এই জাতীয় যে কথাগুলো আছে সেটা ব্যবহার করতে পারো এই অংশটা কি দেয়ারের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই নাউন ওয়ার্ড হবে তার মানে কি হবে এখানে বলছে as a part of their এবার আমরা কি দেব এখানে স্ট্রাইক এখানে একটা কিছু কিছু শব্দ আছে আমি আবার বলি কিছু কিছু শব্দ আছে একই সাথে সেটা ভার্ব হিসেবে কাজ করে একই সাথে নাউন ওয়ার্ড হিসেবে কাজ করে কিছু কিছু শব্দ আছে একই সাথে দুইটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে ঠিক আছে যেমন স্ট্রাইক যে শব্দটা এটা একই সাথে ভার্ব হিসেবে কাজ করতে পারে একই সাথে নাউন হিসেবে কাজ করতে পারে আচ্ছা এবার কি বলছে পরবর্তীতে বলছে দে অলসো ব্রট আউট আ র্যালি এট ওয়ান পয়েন্ট পুলিশ ফেল আপন দা কি হবে কি করেছিল আপন দা তার মানে কি কারোর উপরে যদি অত্যাচার করা হয় সেই ক্ষেত্রে আপন কথাটি ব্যবহার করা হয় কি বলছে এট ওয়ান পয়েন্ট পুলিশ ফেল আপন দা কাদের উপরে এখানে কিন্তু অ্যাটাক কথাটা দেওয়া আছে তাই না এটা কাদের উপরে করেছিল স্ট্রাইকার্স তার মানে যারা ধর্মঘট পালন করেছিল তাদের উপরে তার মানে এখনকার সময় শুধু তখন না এখনো যারা সংগ্রাম করে বা সমাবেশ করতে চায় কোনো অধিকার আনতে চায় তখন কিন্তু পুলিশ তাদের উপরে কি করে লাঠি চার্জ করে তাই না ঠিক এখানেও ওই কাজটাই হয়েছিল এবার বলছে অ্যাটাক দেম উইথ ক্লাবস এন্ড রিভলভস অ্যাজ আ রেজাল্ট ওয়ান স্ট্রাইকার ওয়াজ মার্সিলেসলি কি বলছে এবার পরবর্তীতে কি হয়েছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাই না এই যে ওয়ান স্ট্রাইকার ওয়াজ এখানে একটা বিষয় খেয়াল করো যে আসলে একজন মানুষকে হত্যা করা হয়েছিল কেউ হত্যা করেছিল কিন্তু সেই মানুষটার কথা আগে দেওয়া তাহলে এটা কোন মোডে হবে প্যাসিভ মোডে হবে ভালো করে খেয়াল করো যদি কেউ কাউকে হত্যা করে সাপোজ পুলিশ স্ট্রাইকারকে হত্যা করলো তার মানে খুব সহজে এটা নর্মাল একটা
সেন্টেন্স হয়ে যাবে। বাট বলছে কি ওই ব্যক্তিটি পুলিশের দ্বারা হত্যা হয়েছে, মানে খুন করা হয়েছে তাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্যাসিভ মোড হবে। এখানে কিন্তু দেখো বি ভার্ব আছে ওয়াজ, পরবর্তী কিন্তু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে, এই কারণে এখানে কিল্ড ব্যবহার করা হচ্ছে। কি বলছে? আদার্স ওয়ার ইনজুরড, তাই না? ইনজুরড অথবা এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো ব্যবহার করলেই হবে, আহত রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে। নাও দ্য ডে ইজ অবজার্ভ, কি হবে? নাও দ্য ডে ইজ অবজার্ভ, এটা কি করা হয়? পালন করা হয়, তার মানে বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী বললে কি হবে? গ্লোবাল, অ্যাডভার্ব হবে। বিশ্ব আর বিশ্বব্যাপী বিষয়টা কিন্তু একটু পার্থক্য আছে। বিশ্বব্যাপী এরকম বললে অ্যাডভার্ব হবে, আর এটাকে মডিফাই করছে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের এমনই পাওয়ার যে আগে পরে বসে এটাকে মডিফাই করতে পারে, ঠিক এখানে এটা ব্যবহার করছে। অথবা আমরা যদি প্রত্যেক বছরের কথা চিন্তা করি সেক্ষেত্রে অ্যানুয়ালি কথাটাও কিন্তু আমরা এটা লিখতে পারি। বোথ আর কারেক্ট। কমেন্টস করে জানাও সবাই। দেখি উত্তর করেছে হিস্ট্রি, ওয়ার্ড, পিপল, ওয়ার্কার্স, মুভমেন্ট, ওয়ার্কার্স, কিল্ড, ইনজুর্ড। আবার সুরাইয়া নবনী বলছে কি আসার চান্স আছে স্যার? আমি তো বললাম যে এই প্যাসেজগুলো থেকে কোশ্চেন আসার চান্স আছে, তার মানে প্যাসেজ আসলে তো অবশ্যই তোমরা আনসার করতে পারবা, তার মানে এই প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্যাসেজগুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে দেখো এখন বলতে পারো যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো আমরা পারি। হ্যাঁ আমি জানি তোমরা পারো, মূল বিষয়টা কি? ছোট ছোট জিনিসগুলো যেন ভুল না হয়, এই জন্য জাস্ট এখানে কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে, এটা জাস্ট একটু বলে দিলাম। আমি আবার আচ্ছা, এবার কি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম। হ্যাঁ তোমরা এটা দেখেও বলতে পারো যে এত সহজ জিনিস স্যার এই সময় নষ্ট করে করব, এটা করার কি দরকার? এটা সহজ, আমিও জানি তোমরা পারো। কিছু কিছু জায়গায় ছোট ছোট ভুলের কারণে নাম্বার দু একটা কম পাও, এই কারণে 80 নাম্বার আসে না, হয়তোবা 70 আসে, বাট 80-তে যাইতে হলে কিন্তু এই ছোট ছোট ভুলগুলো করা যাবে না। যাদের 80 পাওয়ার সম্ভাবনা আছে, ইচ্ছা আছে, তারাই শুধু ক্লাসটি, তাদের কাছে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, এখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে 3টা কলামের কথা বলা আছে। এই 3টা কলামের থেকে এখান থেকে কি করতে হবে? এক কথায় ম্যাচিং করতে হবে, তাই না? এই ম্যাচিং করে করে আনসার করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, এখানেও কিন্তু গ্রামাটিক্যাল, আমরা ফার্স্ট পেপার করি আর যাই করি এখানে গ্রামাটিক্যাল সব জায়গায় ব্যবহৃত হয়। যেমন কি কি গ্রামাটিক্যাল? এখানে যে অংশটি আছে দেখো, সেই অংশটা কি? এটা সিঙ্গুলারে আছে, এরপরে যে ভার্বটা গ্রহণ করব অবশ্যই তো সিঙ্গুলারে গ্রহণ করব, তাই না? এখানে দেখো কোনটা কোনটা সিঙ্গুলারে আছে, কোনটা কোনটা, সঠিক আনসার হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে গেল। কথা কি শোনা যাচ্ছে এবার? হ্যাঁ সরফরাজে বলছে 80+ ইচ্ছা আছে। হ্যাঁ একটু সুন্দর করে বিষয়টা একটু দেখো, সবই পারো, জাস্ট একটু প্রবলেম, এই প্রবলেমগুলো জাস্ট একটু দেখো, তাহলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সাউন্ড কি ঠিক আছে কিনা এটাও একটু দেখতে হবে। সমস্যা নেই, একটু সিগন্যাল লস্ট হচ্ছে মাঝে মাঝে, সাউন্ড আশা করি ক্লিয়ার আছে, সমস্যা নেই। হ্যাঁ একটু ওয়েট, একটু সবাই ক্লাসে থাকো। আচ্ছা, প্রথম যে অংশটা অনেকেই করে কি যে বলে যে হ্যাঁ আমি এখানে জাস্ট সেন্টেন্স মেক করলে আমার নাম্বারটি পেয়ে যাব। হ্যাঁ অবশ্যই স্যার নাম্বার দিতে বাধ্য, নাম্বার দিতে বাধ্য, কারণ এখানেই বলা আছে যে একটা কমপ্লিট এখানে সেন্টেন্স মেক করতে হবে। এখানে কিন্তু বলে নাই যে এটা ধারাবাহিকভাবে করতে হবে, এরকম কিন্তু কোনো কিছু বলা নাই। কিন্তু কিছু বিষয় যেটা ইফেক্ট করবে আপনার রিটেন পার্টের উপরে, কেমন?
যদি আপনি এখানে ধারাবাহিকতা বজায় না রাখেন তাহলে স্যার নাম্বার দিবে, কিন্তু পরবর্তী যে সামারি লিখবেন বা অন্যান্য অংশ লিখবেন বা রাইটিং পার্ট যাবেন সেটার উপর ইফেক্ট করবেই। এটা যারা খাতা দেখে স্যার তাদের মাইন্ডটা এরকমই কাজ করে। সো আমি বলছি যে এখানে যেগুলো আছে সেটা হচ্ছে একটু ধারাবাহিকতা বজায় রাখবেন। যেমন প্রথম অংশটায় আছে কি, মে ডে, তাই না? তাহলে এই যে মে ডে কথাটা বলা আছে, এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি দিতে পারি, যে মে ডে আমরা কি ইজ অলসো কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটাও কিন্তু আমরা দিতে পারি। যে কি বলছি, মে ডে এই অংশটা আমরা করছি, এই অংশটাও করতে পারি। আবার আরেকটা বিষয় করতে পারি, সেটা অনেকে বলবে যে আমরা প্রথম অংশটা এটাই করব, করার পরে দ্বিতীয় অংশ। আচ্ছা, আমি যদি প্রথম অংশ এটা করি, যে বলছে কি মে ডে ইজ অলসো কল্ড, এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, অলসো কথাটা দেওয়া আছে, তার মানে আমি যদি এইভাবে করি তাহলে সঠিক পরবর্তীটা করতে পারবো না, তার মানে এইভাবে করা যাবে না। কি করতে হবে, প্রথম অংশটা আমি এখানে মে ডে দিলাম, আমি দিতে পারি যে ইজ অবজার্ভ, এটা কি করা হয়, পালন করা হয়, ইজ অবজার্ভ। এবার আমরা কি দিব, যে স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস, এটা কি পালন করা হয়, কি স্ট্রাগল সংগ্রাম করার জন্য, জীবন উৎসর্গ করার জন্য, না এটার সাথে যাচ্ছে না। আমরা কি ফর কোয়াইট আ লং টাইম, এটার জন্য না, যাচ্ছে না। এই অংশটাও কিন্তু যাচ্ছে না, কোন কারণে, জাস্ট এই অংশটা কি ইজ অবজার্ভ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এইটা নিয়ে দিয়ে আমরা যদি বলি টু কমেমোরেট দ্য ওয়ার্কার্স স্যাক্রিফাইস, তার মানে ইন 1886 এটা পালন করা হয় তাদের স্মরণ করার জন্য যারা কি করেছিল 1886 সালে তাদের জীবন উৎসর্গ করেছিল 8 ঘন্টা কাজের জন্য। এই অনুসারে এটা সঠিক। এবার আমরা কি করতে পারি, দ্বিতীয় যে অংশটা আছে সেটাকে কি বলছি, দ্য ডে, এবার হবে ইজ অলসো কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। ঠিক আছে, তাহলে প্রথম অংশটাই যদি এটা দিতাম তাহলে কিন্তু পরবর্তী যে সেন্টেন্স এটা করতে চেয়ে আমাদের ভুল হয়ে যেত। সো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এবার কি বলছে, 3 নম্বরের ক্ষেত্রে কি বলছে, দ্য ওয়ার্কার্স হ্যাড টু, কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়, বাধ্যবাধকতা, অতীতের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এটাও একটা গ্রামাটিক্যাল রুলস। তার মানে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ, কোথায় কাজ করতো, মিলস এন্ড ফ্যাক্টরিজে কাজ করতো। এবার কি হবে, বেশি সময়ের জন্য, তার মানে কি ফর আ কোয়াইট লং টাইম, 13 থেকে 14 ঘন্টা। বাস্তবতা এটাই যে আমরা মে ডে পালন করি, বাট বাংলাদেশে যারা ওয়ার্কার্স আছে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, তাদের আসলে সেই এই যে 1886 সালে যে আন্দোলন করেছিল, এই আন্দোলনের আগে যেরকম 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করা লাগতো, এখনো ঠিক ওই কাজই করা লাগে আনফরচুনেটলি। আর বাকি যে অংশটা আছে সেটা কিন্তু বসে যাবে। তার মানে বলছে উই এনজয় দ্য ফ্যাসিলিটিস টুডে বিকজ অফ দেয়ার স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস। তাহলে খুব সহজে কিন্তু 2 থেকে 3টা, মানে 2টা আনসার করতে পারলে বাকি 2টাও কিন্তু আমাদের সহজে হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি জানি যে সবাই এটা আনসার করতে পারো। আর একটা বিষয় খেয়াল করবা, জয় অনেকে এটার আনসারটা কিভাবে লেখে। হ্যাঁ, আমি এটার আনসারটা যদি এখানে 4টা সেন্টেন্সের কথা বলে, সাপোজ 4টা সেন্টেন্স, তাহলে আমি এখানে 1 নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে এই প্লাস এখানে কোনটা যাচ্ছে দেখো, এর সাথে গিয়েছে কোনটা 3 নাম্বার, এখানে 3 প্লাস এখানে কোনটা যাচ্ছে 1 নাম্বার। এই অংশটা লিখে নিয়ে তারপরে আমি সেন্টেন্সটা মেক করে ফেলবো, তাহলে স্যারের খাতা দেখতে সুবিধা হবে এবং স্যারের পরবর্তী যে রিটেন পার্ট আছে এটাতে ইফেক্ট পড়বে, মানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আনসারগুলো এইভাবে লিখো, 2 নাম্বার দিয়ে আবার লিখে তারপরে এখানে সেন্টেন্সটা পরিপূর্ণ করে দিও, তাহলেই সঠিক আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কথা কি এখন কি ক্লিয়ার, বুঝতে পারছো কি? তোমরা কি বুঝতে পারছো, ক্লাসটা কি বুঝতে পারছো? একটু একটু প্লিজ একটু। এরপরে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা কি, এটা হচ্ছে সামারি করা, সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমাদের নাম্বারটা কম আসে, সো
ক্লাস থেকে কেউ বেরিয়ে যাওয়ার সুযোগ নেই, ক্লাসটা অবশ্যই করতে হবে, কারণ সামারি আছে, সামারিতে নাম্বার পাওয়াটা একটু অনেকের কাছে ডিফিকাল্ট মনে হয়। একটু কমেন্টস করো সবাই। সামারি আছে, কিন্তু আমি আবার বলছি সামারি কিন্তু ইম্পর্টেন্ট, মূল জিনিসটা কিন্তু এখনো রেখে দিয়েছি। এই মূল জিনিসটা শিখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, সামারি রাইটিং। ওকে, আরো কয়েকজনকে জয়েন হওয়ার জন্য ইনভাইট করো, কারণ সামারিতে ম্যাক্সিমাম সমস্যা আছে, আমি বুঝতে পারছি সামারিতে ম্যাক্সিমাম সমস্যা। এই সামারিটা ভালো করে শেখাইতে হবে, রাইটিং পার্টটা কিভাবে করবা এটার মূল বিষয়বস্তু আছে। আশা করি এটা বুঝে ফেলেছো। আর ফ্রেন্ডস যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, এখনো শেয়ার না করলে শেয়ার করে দাও, অন্তত তোমার প্রোফাইলে যেন শেয়ার থাকে। ওকে, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 5 নম্বরে থাকবে, এটা আমরা সবাই পারি, ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আমি জাস্ট এই 5 নম্বরের একটা বিষয় একটু জাস্ট বলে দিয়ে আমরা 6 নাম্বার করবো। মূল জিনিস আমাদের 6 নাম্বার সামারি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ক্লাস করছি, একটু ওয়েট করেন, একটু তাড়াতাড়ি, কারণ সবাই তো বুঝতে পারে না, এটা আমি জানি। আচ্ছা, তারপরও তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আগের মতো আমরা কি করব, অবশ্যই প্রশ্নটা পড়ব। প্রশ্নটা পড়ে এখানে আমার দেখতে হবে যে জবস এর কি কথা বলছে। যেমন দেখেন এখানে জবস এর কথা বলছে, ওয়াজ বর্ন দেওয়া আছে, এখানে কি চাচ্ছে, হোয়েন মানে কখন অথবা ইয়ার চাচ্ছে, তার মানে এই অর্থটা ভালো করে বুঝতে হবে। এমন কোন মুভমেন্ট বা মোমেন্ট হয়েছে যেটার বছর অথবা সময় চাচ্ছে, তাহলে এইটা আমার একটু মাথায় থাকলো, খুব ভালো কথা। এটা মাথায় থাকলো, খুবই ভালো কথা। 2 নম্বরে চলে আসলাম, আসার পরে কি কন্ট্রিবিউশন, কি কি অবদান রাখছে, এটা আমার মাথায় আরেকটা থাকলো। এরপরে আবার কি আছে, ইয়ার অথবা হোয়েন, এটাতে আছে কয়টা, একটা দুইটা তিনটা, এখানেই আছে তিনটা, কন্ট্রিবিউশনে আছে দুইটা, তাহলে খুব সহজে কিন্তু আনসার করতে পারবো। এই যে ইভেন্ট আছে একটা, তাহলে এখানে আমার একটা অংশ দেওয়া আছে, আমরা কি করব, এই ইয়ারটা দেখবো, যেটাতে ইয়ার দেওয়া আছে খুব সহজে কিন্তু এটার যে ইভেন্টের কথা সেটা আনসার করতে পারবো। এখানে যে কন্ট্রিবিউশনের কথা বলা আছে সেটাও করতে পারবো, যেমন হি ফাউন্ডেড কথাটা দেওয়া আছে, কি কি হবে সেই আনসারগুলো কিন্তু সহজে করতে পারবো। যেমন আমরা যদি এই অংশটা করতে চাই তাহলে এভাবে দুই ভাবে আনসার করা যাবে। যেমন অনেকে কি করতে পারে, সম্পূর্ণ ডেটটা লিখতে পারে, আবার অনেকে যেহেতু শুধু ইয়ারের কথা, তাহলে আমি ইন দিয়ে আমি কি করতে পারি, এখানে কত সালের কথা বলা আছে, 1955, এই অংশটা অবশ্যই কি করতে হবে, অবশ্যই প্রিপোজিশন ইন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, আদারওয়াইজ নাম্বার পাবা না, নাম্বার দিবে না। কিন্তু শুধু যদি 1900 কি করো মানে 1955 দাও তাহলে নাম্বার দিবে না, তুমি বলবা যে স্যার উত্তর তো লিখে আসছি কিন্তু নাম্বার পাবা না, সো বি কেয়ারফুল। আচ্ছা, এবার কি বলছে, এবার সে ফাউন্ড করেছিল মানে এস্টাবলিশ করেছিল কি, অ্যাপল একটা কোম্পানি, কোম্পানির নামটা দেওয়া আছে, কন্ট্রিবিউশন কি অবদান করেছিল সেটাও এখানে কিন্তু দেওয়া আছে। পরবর্তীতে ঠিক যে এখানে 3 নম্বরে যে আবার এখানে কি করার কথা আছে, ইয়ারের কথা দেওয়া আছে, তার মানে কি এখানে অবশ্যই যেই প্রিপোজিশনটা থাকবে সেটা তোমরা ব্যবহার করবে। যেমন আমি যদি জাস্ট এখানে দেখি প্রিপোজিশন গুলো, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই যে কেউ যদি মনে করে যে না আমি জাস্ট এই অংশটা এই যে এইভাবে দেখো, এই যে ঠিক আছে, দেখো এই যে এই অংশটা এইভাবে আছে, এখানে এই অংশটা আছে, এখানে এই অংশটা আছে, প্রত্যেকটা অংশ কিন্তু এইভাবে দেওয়া আছে। এখানে এই ডেট গুলো আছে, এই ডেট গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের এই ডেট গুলো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় হবে কি, তোমার কিন্তু প্রত্যেকটা ডেট দেওয়া থাকবে না, আমরা এই জিনিসটা ভুল করি, স্যার পরবর্তী 2 বছরের সাল দেওয়া কিন্তু এখানে তো উল্লেখ করা নেই, প্যাসেজে কি করব, ভাই প্যাসেজটা ভালো করে পড়তে হবে, প্যাসেজের ভিতর হয়তো বলা আছে আফটার 2 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স,
5 ইয়ার্স এই কথাটা বাংলাতে মানে বাংলায় বলতে ওয়ার্ড করে লেখা আছে, তুমি হয়তো বা ওই ডেটটা পাচ্ছ না, বাট ওইটা অবশ্যই লেখা আছে। সো আপসেট হওয়ার কোনো কারণ নেই, এখানে যে ইনফরমেশন দেওয়া অবশ্যই অবশ্যই সেটা আছে, এটা একটু জাস্ট খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আশা করি এটা নিয়ে এত সময় নষ্ট করার দরকার নেই, এটা সবাই পারো। আমি মূল জিনিসটা শেখাতে চলে যাই। এটা সবাই পারবা, কারণ এখানে মোস্ট অফ দ্য টাইম এটা দেওয়া। আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে সামারি। এই অংশটায় এসে আমরা দুর্বল হয়ে পড়ি, এই অংশটাই হচ্ছে আমাদের কারিশমা। এবং লাস্ট টপিকস এটাই, আমরা এটা শিখেই আজকের মতো ক্লাস শেষ করব। তাহলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। দেখো তোমরা আছো কিনা ক্লাসে, সবাই না থাকলে জয়েন করে ফেলো, আমরা এখনই শুরু করব। এখনই শুরু করব। সামারি কিন্তু বেশ কিছু বিষয়বস্তু আছে যেগুলো না জানলে তুমি নাম্বার পাবা না, লিখলেও নাম্বার পাবা না। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা সামারি করা শুরু করে দিচ্ছি। কিন্তু এখনো জয়েন না হলে তাদেরকে ইনভাইট করো, মূল জিনিসে চলে আসছি আমরা। আচ্ছা, এবার আমার মূল জিনিসটা কি হবে দেখো। আমাকে সামারি করার জন্য, আমার মনে হয় সামারিটা করার জন্য আমরা যে রিটেন পার্ট গুলো আছে যেগুলো আছে সেগুলো লেখার পরে একটু সময় নিয়ে ধীরে সুস্থে লেখাটা উত্তম। এখানে কিওয়ার্ডস আইডেন্টিফাই করার বিষয় আছে। কিওয়ার্ডসটা কি আমি যদি প্রথমেই বলি কোন ব্যক্তি সম্পর্কে বলছে, সেটা তো অবশ্যই আগে কিওয়ার্ডস। প্রথম কিওয়ার্ডস দেখো যে সে হচ্ছে স্টিভ জবস নামে পরিচিত, এটাও একটা কিওয়ার্ডস। আমরা যদি স্টিভেন পল জবস না দিয়ে স্টিভ জবস দিই তাও হবে। was the co-founder, chairman, chief executive officer অ্যাপল কোম্পানি, তাই না? এবার কি বলছে দেখো, he was the pioneer of the personal computer revolution। keywords আইডেন্টিফাই করো আগে। কিসের জন্য ফেমাস ছিল? ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স। কিওয়ার্ড আইডেন্টিফাই করা শেখাচ্ছে, কিন্তু কিওয়ার্ড ছাড়া তোমাকে সামারিতে নাম্বার দিবে না। তুমি মূল কথা যেভাবেই লেখো কিওয়ার্ডস থাকতেই হবে ওর ভিতরে। বলছে দিস বিকাম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স। তার মানে এটা সম্ভব হয়েছিল কি, এটা এর সাথে কিন্তু রিলেটেড, ইন্টারকানেক্টেড। ভালো করে খেয়াল করো, সবাইকে বুঝতে পারছো যে সামারি করতে হলে কি করতে হবে? সবাই সবাই দ্রুত। চেঞ্জিং সেন্টেন্স করাবো, চেঞ্জিং সেন্টেন্স করাবো। হ্যাঁ, রোদেলা বলছে চেঞ্জিং সেন্টেন্স করাইলেনি না, করাবো ভাই। একটু আজকের ক্লাসটা করো। এই তো তোমাদের একটু সমস্যা, সেটা হচ্ছে কি যখন যে ক্লাসটা করানো হয় সেটার উপরে গুরুত্ব দাও না, ঠিক আছে? এখন তোমাকে করানো হচ্ছে সামারি, সামারিতে গুরুত্ব দাও, কারণ সামারিতে ফুল নাম্বার আসে না কোনো সময়। কেন আসে না? এটাই কারণ। অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স করানো হবে, এটা নিয়ে আপসেট হইও না। তাহলে কি বললাম, সামারির মূল জিনিসটা হচ্ছে কিওয়ার্ডস আইডেন্টিফাই করা। তার মানে মূল শব্দগুলো আইডেন্টিফাই করো। এটা না করতে পারলে কখনোই তুমি নাম্বার পাবা না, যতই লেখো। সালটা দেখো কি আছে। এবার কি বলছে দেখো, লেফট, তার মানে কি ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? অ্যাপল ছেড়ে দেয়। পাওয়ার ব্যাটেল উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, আচ্ছা, হি দেন ফাউন্ডেড, নেক্সট আরো ফাউন্ড করে a computer platform developed company specializing in the higher education and business market। আচ্ছা, কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপ করে, স্পেশালাইজিং করে হায়ার এডুকেশন বিজনেস মার্কেটের জন্য। আচ্ছা, অ্যাপল however failed to bring up, কি করে দেখো, failed to bring up করে, তার মানে ভেঙে পড়ে একদম, any new operating system ডিউরিং জবস অ্যাবসেন্স। তার মানে হচ্ছে জবস যখন এটা চলে যায় তখন সে আর কোনো কিছুই করতে পারে না। এগুলো কিন্তু কিওয়ার্ডস, সবগুলো অর্থ কিন্তু কিওয়ার্ডস না। এই যে এখানকার আর্টিকেল, প্রিপোজিশন, এখানে যে ভার্ব, মানে ছোট ছোট যে বি ভার্ব গুলো আছে বা অক্সিলারি ভার্ব আছে, এগুলো কিওয়ার্ডস না। কিওয়ার্ডস দেখো আমি আইডেন্টিফাই করছি, এইভাবে কিওয়ার্ডস আইডেন্টিফাই করবা। এবার কি বলছে? রিটার্ন করে কি হিসেবে? অ্যাডভাইজার হিসেবে, উপদেষ্টা হিসেবে। দেখো
and took control of the company as an interim CEO কি হিসাবে নেয় দেখো took control of the company as interim CEO by 1998 আচ্ছা brought Apple back কত সালে আবার ব্যাক আনে কত to প্রফিটেবিলিটি দেখো কি বলছে ভার্জ অফ ব্যাংক্রাপসি তার মানে কি দেউলিয়ার হাত থেকে আবার ব্যাকে আনে কত সালে 1998 He supervised the development of iMac, iTunes, iPod, iPhone কি করে supervise করে and iPad These devices are so simple and user friendly that even a child can operate them আচ্ছা তাহলে এখানে এত বড় একটা প্যাসেজের ভিতর দেখো মূল কিওয়ার্ডস কোনগুলো ভালো করে খেয়াল করো যে এই সামারিতে তোমরা কিন্তু নাম্বার কম পাও সেকেন্ড পেপারের কথা এখানে বলো না অবশ্যই পারবা নার্গিস আনসারি বলছে এগুলো করলেও পারবো না 2 বছর পরেও পারি না আরে ভাই আগে তো করো দেখো আগে কিভাবে করছো আর এখন কিভাবে করছো আগে কি এভাবে কিওয়ার্ডস আইডেন্টিফাই করা শিখছো আগে বলো কমেন্টস করো নার্গিস আনসারি কমেন্টস করো যে এই কিওয়ার্ডস আইডেন্টিফাই করে কি সামারি লেখা শিখছো কমেন্টস করবে এখনই দ্রুত আর দেখো বুঝতে পারছো কিনা যে এখানকার কিওয়ার্ডস কোনগুলো শুধু এই প্যাসেজ না এরকম যত প্যাসেজ আসবে মানে সামারি করার জন্য সেটার কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে শুধুমাত্র সামারি লেখার জন্য আদারওয়াইজ নাম্বার দিবে না শুধু আমি কি করব যে সরাসরি একটা সেন্টেন্স লিখে দিলাম আর নাম্বার দিয়ে দিল এত সহজ না সামারি বলছে কি মূল জিনিস লেখা অল্প কথাই সবকিছু বুঝায় দেওয়া তাই না সবাই কমেন্টস করো একটু কমেন্টস করো আচ্ছা আরেকটা জিনিস কে শেখাইছে যে কি 1/3 লিখতে হয় 1/3 এটা প্যাসেজটা সাইজটা দেখো তো খুব বেশি না তাহলে আমরা হ্যাঁ 1/3 আমরা লিখবো এখানে সেন্টেন্স আছে কতগুলো সাপোজ যদি আমার 10টা সেন্টেন্স থাকে তাহলে এখানে 10টা সেন্টেন্স হবে হয়তোবা তাহলে আমরা 3টা সেন্টেন্সে সব কথা লিখতে যদি পারো তাহলে ঠিক আছে তুমি যদি 3টা সেন্টেন্সে সব কথা লিখতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এখানে এই মূল ওয়ার্ডগুলো তোমার ভিতরে থাকতেই হবে আদারওয়াইজ নাম্বার পাবা না তুমি কি করলা প্রথম থেকে লিখে এই পর্যন্ত শেষ করে দিলা বাকি যেগুলো আছে এগুলো লিখলা না তাহলে নাম্বার দিবে তোমাকে কখনোই দিবে না সো বি কেয়ারফুল সবাই কমেন্টস করো দ্রুত আর রিঅ্যাক্ট কেন দিচ্ছ না দ্রুত সবাই লাভ রিঅ্যাক্ট দাও সবাই মনে হইতেছে আপনি পুরো প্যাসেজটাই দাগায় রাখছেন ও না ভাই পুরো প্যাসেজ দাগায় নাই স্যার আপনি কি বুঝাইতেছেন কে করলো এটা কে সব প্যাসেজ দাগায় নাই ভাই কিওয়ার্ডসই দাগাইছে আচ্ছা এটা থেকে আমি সামারি করে দিই আচ্ছা আমি সামারির অংশটা এখান থেকে লিখে দিই হ্যাঁ এখানে তো লেখার জায়গা নেই ওকে ওয়েট ওকে আচ্ছা এখান থেকে যদি আমি এইভাবে করতে চাই তাহলে আমি এখানে কিন্তু পাশে লিখতে পারবো মেবি হ্যাঁ লিখতে পারবো আমি এখানে একটু ছোট করে দিলাম কিন্তু আমি লিখে দিই ঠিক আছে কি আসলে বলছে দেখো আমরা ওনাকে কি হিসাবে চিনি স্টিভ জবস আচ্ছা স্টিভ জবস সম্পর্কে আমরা এবার লিখবো প্যাসেজ সামারি লিখবো দেখো ওয়াজ দা এখান থেকে আমরা দাগিয়েছিলাম না অনেক কথা দাগিয়েছিলাম না কিন্তু মূল জিনিসটা কি সেই নাম করা ছিল কিন্তু মূল জিনিসটা কি ছিল পায়োনিয়ার তাই না
দেখো এই লাইনটা যখন লিখবা স্যার দেখে একদম নাম্বার তোমারে দিয়ে দিবে। এই লাইনটাই হচ্ছে মেন লাইন। দেখো কি বলছে, এতগুলোর ভিতরে আমরা কি লিখলাম, পার্সোনাল কম্পিউটার রেভলিউশন, তার মানে হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। তার মানে এই যে সহজ কথায় যে প্যাড ব্যবহার করে যায় ব্যবহার করে, এগুলো আসলে কে উদ্ভাবন করছে, এই ব্যক্তি উদ্ভাবন করছে। তাহলে মূল জিনিসটা লিখলাম কি, যে তার জন্ম এরকম কিছুই দিলাম না, যে কি সে স্টিভ জবস নামে পরিচিত এরকম কিছুই না, নামটা ব্যবহার করলাম স্টিভ জবস ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। শেষ, মূল কথা শেষ, খতম। এবার আসো কি বলছে, he was famous for his career in the electronic field of computers and consumer। আচ্ছা, ফেমাস এর কথাটা এখানে আসবে। দেখো কি বলছে, থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স, তার মানে এটার সাথে কিন্তু এটা রিলেটেড, আমি কিন্তু আগেই বলেছিলাম, দাগিয়েছিলাম একটার সাথে একটা রিলেটেড। তাহলে এখানে কি অংশটা হবে, he became, এটা সব পাস্ট টেন্সে হবে, famous for marketing of Apple computer। দেখো ভালো করে খেয়াল করো যে এত বড় অংশের থেকে কিন্তু আমরা জাস্ট দুইটা সেন্টেন্স লিখলাম। মূল কথা কি দাগিয়েছিলাম, পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন, এখান থেকে দাগাইছিলাম কি, লাগাইছিলাম হচ্ছে যে দিস বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স, তার মানে ফেমাস হয়েছিল কিসের জন্য, মার্কেটিং করেছিল অ্যাপল কম্পিউটার্স। তার মানে লিখলাম কি, হি বিকেম ফেমাস ফর মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স। তার মানে এই মূল বিষয়ের কিন্তু জাস্ট এই দুইটা লাইন। ভালো করে খেয়াল করো, কথা কি বুঝতে পারছো কিনা? লেখা বোঝা যায় না? এই রোদেলা বলছে কি বোঝাচ্ছেন বুঝতে পারছি না। তুমি কি বুঝতে পারছো না সত্যি? মানে কি লিখছি এই কারণে বুঝতে পারছো না, নাকি পড়ানো বুঝতে পারছো না, না কি? কমেন্টস করো যে বুঝতেই পারছি না, এটা কি? কমেন্টস করো দ্রুত যে কোন অংশটা বুঝতে পারছো না। না না, সামারি প্যারা প্যারা করে লিখতে হয় না, এখানে তো আমার জায়গা নাই, এই কারণে আমি জাস্ট এখানে লিখছি। কখনোই প্যারা করবা না, সামারি প্যারা করার দরকার নেই, সামারি একটাতেই হবে, ঠিক আছে? আমার এখানে জায়গা নেই, এই কারণে সাইড করে জাস্ট এখানে যে কিওয়ার্ডস গুলো আছে এগুলো লিখে কিভাবে সেন্টেন্স করতে হয় জাস্ট এটাই শেখাচ্ছি। তোমরা আগে যে নিয়ম জানো সেই নিয়মই ফলো করবা, শুধু লেখাটাকে কিভাবে হাইলাইটস করা যায়, কিওয়ার্ডস আইডেন্টিফাই করে লেখা যায়, জাস্ট এইটুকু শেখাচ্ছি, আর কিচ্ছু না, তোমরা সবই পারো। ও স্যার এত স্টাইল করে লেখেন, ও আচ্ছা আচ্ছা, স্টাইল হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা সমস্যা নেই। আর রোদেলা কি বুঝতে পারছো না বলো, কমেন্টস করো যে আমার কথাই বুঝতে পারছো না, পড়ানো বুঝতে পারছো না, না কি বুঝতে পারছো না, একটু বলো ভাইয়া, একটু বলো কাইন্ডলি। আচ্ছা এবার এখানেই লিখে দিই। তার মানে আমরা কিন্তু এখান থেকে এই অংশটা করে ফেলেছি। কোন কোন অংশটা নিয়েছি, এখান থেকে খুব সুন্দরভাবে একটা অংশ নিয়েছি, সেটা হচ্ছে এই যে এইটা। আর একটা কি নিয়েছি, ফেমাস হয়েছে কিসের জন্য, হয়েছে মার্কেটিং করার জন্য, কিসের, অ্যাপল কম্পিউটার্স। এই দুইটা অংশ চলে গেছে, এবার পরবর্তী অংশটা করব। মানে আপাতত লেখা বোঝা যাচ্ছে না, আর কি বুঝতে পারছো না বলো, আমার বোঝানো বুঝতে পারছো না, নাকি পড়ানোই বুঝতে পারছো না এমন কিছু? আচ্ছা এবার দেখো, এবার আমরা পরবর্তী অংশে কি করব, জাস্ট এতটুকু একটু বোঝো, আমরা কিন্তু শেষ করে দিব। এই যে এখানে মূল অংশটা কি, লেফট, তার মানে সে জব ত্যাগ করার পরের অবস্থা কি ছিল, এই অংশটা ভালো করে খেয়াল করো। কি বলছে, আমরা যদি এই অংশটাকে একত্রে করতে যাই তাহলে কিছু কানেক্টরস ব্যবহার করতে হয়, কানেক্টরস এর ব্যবহারগুলো জানতে হয়। আমরা দিলাম থ্রু লেফট,
আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? কি দিলাম? Though he left apple, দেখো কি বলছে, লেফট অ্যাপল, কিন্তু কি বলছে পাওয়ার ব্যাটেল, বাট ফাউন্ড করেছিল কি নেক্সট, তারপরে কি করেছিল কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি স্পেশালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন এন্ড বিজনেস মার্কেট। তার মানে এই অংশটাও আসতে হবে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, অ্যাপল, এই অংশ দেখো, এই অংশ খুব একটা ইম্পর্টেন্ট না, এই রিটার্নটা ইম্পর্টেন্ট, কারণ লেফট একটা জিনিস আর রিটার্ন করাটা আরেকটা জিনিস। তার মানে কি দিব আমরা এখানে, আমরা দিতে পারি he came back to Apple and এখানে কি করো দেখো তো, সে ফিরে এসে কি করেছিল, প্রফিটেবিলিটি, তার মানে প্রফিটে সেই কোম্পানিকে এনেছিল। তাহলে এখানে হবে কি and brought it to profitability। দেখছো মূল অংশ কিন্তু লেখা হয়ে গেছে। মূল অংশটা কিন্তু লেখা হয়ে গেছে, জাস্ট 3টা লাইন আমরা কিন্তু এই অংশটা করে ফেললাম। দেখো এখান থেকে আমরা কি কি দিলাম, লেফট অ্যাড করে দিলাম, রিটার্ন অ্যাড করে দিলাম, এবং পরবর্তীতে যে কোম্পানিটা দেউলিয়া হওয়ার পথে ছিল সেই কোম্পানিকে একটা ভালো জায়গায় এনেছে। তার মানে এই কথার ভিতরে কিন্তু মূল কথাটা আছে, আর কিচ্ছু লাগে না, জাস্ট মূল কথাটা দিলেই নাম্বার দিয়ে দেয়। যেই স্যার আসলে খাতা ভালোভাবে দেখতে পারে এক কথায়, আর আশা করি সব স্যারই খাতা ভালো করে দেখতে পারে এবং নাম্বার দিয়ে দিবে। এবার কি বোঝা যাচ্ছে দেখো তো? আচ্ছা, পরবর্তীতে আমরা কি করতে পারি, লাস্টে যে আমরা একটা শব্দ লিখতে পারি, যেহেতু হচ্ছে হি সুপারভাইজ দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটিউনস, আইপড, অনেক কিছু করেছে, তাহলে এই কথাটা মাধ্যমে আমরা লাস্টে কি করতে পারি, যে সে তার ড্রিমকে ফুলফিল করেছে। তাহলে হবে কি, therefore but thus his dream, মানে স্বপ্ন, to be anywhere anytime become a reality। দেখো এবার বুঝতে পারছো কিনা? সামারির অংশটা বুঝতে পারছো কিনা কমেন্টস করো, কারণ সামারিতেই সমস্যা, মূলত মেইন সমস্যা সামারিতে। বোঝা যাচ্ছে কিনা দেখো। এখন ক্লিয়ার আছে, কথাটা বুঝতে পারছো কিনা? সামারিতে মূল ওয়ার্ড না লিখলে নাম্বার দিবে না। মূল মূল ওয়ার্ড দেখো, দেখো আমি এখানে আইডেন্টিফাই করেছিলাম কি, লেফট মানে ছেড়ে গিয়েছিল জবটা, আবার কি করছে, রিটার্ন করছে। আচ্ছা রিটার্ন করলো, রিটার্ন করার পরের ফলাফল কি, সে রিটার্ন করে কি করেছিল, যে একটা কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছিল সেটাকে একটা প্রফিটেবল অবস্থানে নিয়ে আসছিল। তার মানে এগুলো তার অর্জন। এই অর্জনগুলোকে যদি আমি এরকম একটা সেন্টেন্সের ভিতর লিখতে পারি, আর কিচ্ছু লাগে না, এটা দেখে নাম্বার দিয়ে দিবে। এবং পরবর্তীতে আমরা জাস্ট এই হিসাবে, যেহেতু তার ড্রিমটা কি হয়েছিল, বাস্তবায়িত হয়েছিল, সে হিসেবে জাস্ট লিখতে পারি, দাস হিজ ড্রিম টু বি এনিহোয়ার এনিটাইম বিকাম আ রিয়ালিটি, বাস্তবতায় আসছিল। আশা করি বুঝতে পারছো। কি বলছে রোদেলা?
না কি না, ফুল কথা তো বলবা কি, শুধু না হ্যাঁ কি কি বলো, যে কি বুঝতে পারছো না বা কি বিষয়টা বলো। সামারিটা আবার একটু বোঝাবো তাই তো? আচ্ছা দেখি আর দু একজন কি কমেন্টস করে কিনা। আমি সামারির কিওয়ার্ডস আইডেন্টিফাই করা শেখাই দিচ্ছি, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা আবার একটু অল্প সময়ের ভিতরে এটা শেষ হয়ে যাবে, অল্প সময়। কি বলছি, সামারি করার জন্য আমাদের কিওয়ার্ডস গুলো আইডেন্টিফাই করতে হবে। আর এটা করবা যখন সবগুলো সমাধান হয়ে যাবে, আনসার হয়ে যাবে, সেই সময় একটু সময় নিয়ে লিখবা, শুধু লিখলেই নাম্বার দিবে না। যেমন আমি যদি তার সম্পর্কে এই জন্ম মৃত্যু এই যে যা দেওয়া আছে এগুলো যদি লিখতে থাকি, তাহলে নাম্বার দিবে দিবে না। দেখো কি বলছে, হ্যাঁ আমরা তাকে ব্যক্তি সাধারণরা যা বলে চেনে সেটাকে আইডেন্টিফাই করলাম কিওয়ার্ডস হিসেবে। আচ্ছা এখানে দেখো ফাউন্ডার, চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ অফিসার এগুলো সবাই নরমালি, কিন্তু তার মূল কাজটা কি ছিল? পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। এবং ফেমাস হয়েছিল কি? ফর হিজ ক্যারিয়ার। একটা মানুষের জীবনে সে ফেমাস হয়, কিন্তু ক্যারিয়ার বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট না, কিসের মাধ্যমে হয়েছিল, ফেমাস হয়েছিল কিসের মাধ্যমে, এইটা ইম্পর্টেন্ট। দেখো সে কম্পিউটার্স এবং কনজিউমার্স প্রোডাক্ট বিক্রি করছিল কিসের মাধ্যমে? থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স। তার মানে কিওয়ার্ডসটা কি? মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স। ফেমাস হয়েছিল কিসের মাধ্যমে? এটার মাধ্যমে। কিওয়ার্ডস, এগুলো কিন্তু কিওয়ার্ডস না। এবার পরবর্তীতে কি বলছে দেখো, যে 1985 এ লেফট, কি করছিল? অ্যাপল লেফট করছিল, তার মানে সে অ্যাপল ছেড়ে গিয়েছিল। খুব ভালো কথা। ছেড়ে যাওয়াটা কি? অবশ্যই হাইলাইটস একটা পয়েন্ট, মানে হাইলাইটিং করতে হবে। এবার এখানে আর একটা হাইলাইটিং পয়েন্ট যদি কেউ দিতে চায়, তাহলে ফাউন্ডেড এই জিনিসটাও আনতে পারো। পরবর্তীতে কি করলো দেখো, এখান থেকে আমরা আসলাম, এটা মূলত এডুকেশন বিজনেস মার্কেটের জন্য কাজ করতো। এখন আমরা কি করছি, যে অ্যাপেল আসলে কি করলো, অপারেটিং সিস্টেমটা চালাইতে পারলো না, ফেল করলো। পরবর্তীতে জবস কি করলো? রিটার্ন করলো। কি করলো? রিটার্ন করলো। রিটার্ন করলো, খুব ভালো কথা, অ্যাপেলে রিটার্ন করলো। করার ফলে কি হয়েছে? আসলে কি সেই অবস্থায় আছে নাকি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জটা হয়েছে? হয়েছে কি? প্রফিটেবিলিটি ফ্রম দ্য ভার্স অফ ব্যাংকারপ্সি। দেখো কি বলছে, অ্যাপেল কি করলো? ব্যাক টু প্রফিটেবিলিটি। তার মানে মুনাফার মুখ দেখলো 1998 এ মুনাফার মুখ দেখলো। এইটা তার হচ্ছে কিওয়ার্ডস। প্রথমে ছাড়লো, পরবর্তীতে রিটার্ন করলো, এবং কি করলো? সে এই কোম্পানিকে লাভজনক অবস্থায় নিয়ে গেল। তার মানে এগুলো হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস গুলো যদি কে রোদিলা কে বলছে 20 মিনিট শেষ হয়ে গেছে, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি কথা ক্লিয়ার হচ্ছেন? কি বুঝছেন? আপনাকে বলছে যে কিওয়ার্ডস আইডেন্টিফাই করবেন। আচ্ছা আমি পরবর্তীতে একটা সামারি এটা এখান থেকে লিখে একবারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখানে কি ব্ল্যাঙ্ক কোনো পেজ আনা যাবে? আচ্ছা দেখো আমি সম্পূর্ণ সামারিটা লিখে দিচ্ছি, তোমরা দেখো যে কি অংশটা কিভাবে আসে। আচ্ছা এটা কলমের মতো হয়তো বা এতটা লেখা হবে না, একটু লেখাটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু দেখো। হ্যাঁ
দেখো লেখা কি বোঝা যাচ্ছে? কমেন্টস করো। দেখো এখানে সে হচ্ছে যখন এটা ছেড়ে যায়, আমরা কি বলছি, যে অংশটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যখন এই অংশটা ছেড়ে যায়, দেখো তারপরে সে কি করেছিল, এই যে অনেক কিছু কিন্তু তৈরি করেছিল, তাই না? হি ফাউন্ডেড নেক্সট। দেখো এখানে কিন্তু নেক্সট দেওয়া আছে, কিসের জন্য? দ্যাট ফর হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস। বিজনেস মার্কেট। এরপরে কি করেছিল? সে রিটার্ন করেছিল, তার মানে এখানে রিটার্ন আসবে, তাই না? হি returned to Apple. And কি করলো? এটাকে একটা প্রফিটের জায়গায় নিয়ে গেল, তাই না? Thus এইভাবে his dream came true দিলেই হবে। দেখো এবার দেখো তোমরা বুঝতে পারো কিনা, এখানে মূল মূল ওয়ার্ড কোনগুলো সেইগুলো এখানে আসছে, প্রত্যেকটা বিষয় আসছে। দেখো লেখাটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সামারিটা সম্পূর্ণ লিখে দিতে বলছিল, আমি লিখে দিয়েছি। এবার দেখো সামারিটা বোঝা যাচ্ছে কিনা, আশা করি এবার লেখা বোঝা যাচ্ছে। এবার বুঝতে পারছো কিনা দেখো, এখানে আমি যেই যেই ওয়ার্ড গুলো বলেছি, মানে কিওয়ার্ডস আইডেন্টিফাই করেছি, প্রত্যেকটা কিওয়ার্ডস আছে। দেখো প্রত্যেকটা কিওয়ার্ডস এর ভিতরে আছে, তার মানে ঠিক তোমরাও এরকম করবা। একটু কমেন্টস করো প্লিজ, এবার তো দেখা যাচ্ছে, একটু কমেন্টস করো, শেষ করে দিব এখনই। একটু কমেন্টস করো প্লিজ সবাই। এতক্ষণ ক্লাসে না থেকে এখন নীরব হোসেন বলছে নাইস স্যার, এতক্ষণ ক্লাস না করে নাইস স্যার। রোদেলা বুঝতে পারছিল না, তারপর কি মারিয়া জাহান আফিয়া বলছিল যে সম্পূর্ণ সামারিটা আবার একটু ক্লিয়ার করে বুঝাই দিতে, আমি কিন্তু আবার ক্লিয়ার করে বুঝাই দিয়েছি।
তারপর হচ্ছে নার্গিস আনসারি। দেখো মানে আমি এখান থেকে কি বোঝাইলাম, আমি জানি যে তোমরা সামারি পারো, আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি প্রত্যেকটা টপিকস তোমরা পারো, শুধুমাত্র কোন জায়গাটাই হাইলাইটস করলে তোমরা যেন 5-এর ভিতরে 3 না পেয়ে 4 পাও অথবা 5-এ 5 পাও, এই জায়গাটা শেখানোর জন্য মূলত ক্লাসটি। কি বললাম, সামারি করার আগে আমাকে কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে। কিওয়ার্ডস মানে মূল মূল যে শব্দ, এই শব্দগুলো এই সামারের ভিতরে আনতে হবে, তাহলে তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য। শুধু এই জিনিসটাই শেখানো হইলো। ওকে, সবাই বলছে বুঝছি স্যার। দেখো এবার লেখাটাও হয়তো বা বোঝা যাচ্ছে। দেখো কিওয়ার্ডস, তার মানে আশা করি এরপরে যে সামারি গুলো আসবে বা করবা। এই যে আবার কি বলছে, কয় পেজ লিখবা? ভাই কয় পেজের না, কয় পেজের কি, সামারি 5 নাম্বারের। এখন এখানে এটা কত পেজের আছে, মনে করো এখানে দিল হচ্ছে 10টা ইয়ের জন্য, আমার কয়টা লাইন দিল? 10টা লাইন। এখন তুমি কি 3টা লাইন লিখবা? হ্যাঁ 3টা লাইন লিখতে পারবা, যদি কিওয়ার্ডস গুলো সব লিখতে পারো 3টা লাইনে শেষ করে দাও, কোনো সমস্যা নাই। 1/3 বলে, কখন বলে? যারা লিখতে পারে তাদের জন্য। কিওয়ার্ডস দিয়ে আইডেন্টিফাই করে যত ছোট লিখতে পারো, তাই বলে 1-2 লাইন না, মোটামুটি। দেখো এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে, 1 লাইন 2 লাইন, এখানে হচ্ছে 3টা সেন্টেন্স করা আছে, 4টা 5টা সেন্টেন্স করা আছে, এখানে কিন্তু সুন্দরভাবে অল্প কথায় কিন্তু এখানে সব লেখা আছে। কিওয়ার্ডস গুলো লিখবা যে কয় লাইন হয়, তবে 1/3 এর ভিতরে লেখার চেষ্টা করাটা বেটার, ঠিক আছে? স্যার এটার পি কোথায় গ্রুপে দিয়ে দিয়েন প্লিজ স্যার, এটা পি কোথায় গ্রুপে দিয়ে দেন, জাস্ট এটা। ওকে ওকে ওকে, সবাই বুঝতে পারছো আশা করি। এই টপিকস গুলো আজকের যেই বিষয়গুলোর উপর ক্লাস হলো, এগুলো সবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শুধু এগুলো পড়বা এমন না, যে সাজেশন দেওয়া হয়েছে এর বাইরেও কিন্তু পড়বা, যেহেতু হিউজ টাইম আছে। আর মনে হয় আজকের দিন রাতটাও তোমরা ইংলিশ সেকেন্ড পেপারটা যদি পারো একটু পড়ার চেষ্টা করো, অথবা কালকে সকাল 10টা-12টা পর্যন্ত, তারপরে থেকে ফার্স্ট পেপার শুরু করে দিতে পারো, ঠিক আছে? আর যদি মনে করো না আমার সেকেন্ড পেপারে সেই আকারের প্রিপারেশন আছে, তাহলে ফার্স্ট পেপার আজকে থেকেই শুরু। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। যদি 1%ও কাজে লাগে, সেটা নলেজ পয়েন্ট একাডেমির জন্য এটাই প্রাপ্তি, কারণ আমরা এখানে কয়েকজন ব্যক্তি আছি শুধুমাত্র তোমাদের কিছু শেখানোর জন্য, ক্লাস নেওয়ার জন্য, যে যেন না নলেজ পয়েন্ট একাডেমি যারা স্টুডেন্ট আছে তারা কিছুটা শিখুক, তারা ভালো অবস্থায় যাক, শুধু এটাই শুধু নলেজ পয়েন্ট একাডেমির চাওয়া, এর বাইরে কিছু না। ক্লাসটি না নিলেও পারতাম, কিন্তু তোমরা যেন একটু ভালো করো, এটাই আমাদের চাওয়া পাওয়া। সো সবার জন্য শুভকামনা রাখছি। আশা করি সবাই ক্লাসটি একটু হলেও বুঝতে পেরেছো। 1%ও যদি বুঝতে পারো পরীক্ষার হলে, সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, নাম্বার যেন সবাই ভালো করতে পারো, রেজাল্ট ভালো করতে পারো, এই শুভকামনা থাকছে আমার পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে, নলেজ পয়েন্ট একাডেমির, এবং আর বাকি যারা আছে, টিচার আছে, আমাদের আলবি স্যার আছে, সবার পক্ষ থেকে শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী যে কোনো ক্লাসে আবার যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা, নলেজ পয়েন্ট একাডেমির সঙ্গে থাকবা। এখনো যদি শেয়ার না করো, অবশ্যই তোমার প্রোফাইলে শেয়ার করে রাখো, একটু হলেও কাজে দেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।